তো আশা করবো যে তোরা আগের ভিডিওটাকে সবাই ফলো করেছিস, যে ভিডিওর মধ্যে আমরা এমিসিভ এমিসিভ পাওয়ার, স্পেকট্রাল এমিসিভ পাওয়ার, এমিসিভিটি, রিফ্লেক্টিভিটি এবং অ্যাবসর্পটিভিটিকে নিয়ে আমরা ডিসকাশন করেছি, রাইট? আমরা সেখানেতে সামান্য পরিমাণেতে ব্ল্যাক বডি কি জিনিস হয় সেই জিনিসটাকে নিয়েও কিন্তু ডিসকাশন করেছি। এখন আমরা যে কাজটাতে চলবো সেটা হচ্ছে কি না, স্টিফানস ল। ওকে, তাহলে আমাদের এখন কিরকম ভাবে কতখানি জিনিস রেডিয়েট হয় বা কতখানি এনার্জি বাইরের দিকে ছড়িয়ে পড়ে বা কতখানি পাওয়ার বাইরের দিকে ছড়িয়ে পড়ে কোনো একটা গরম বস্তু থেকে, সেই জিনিসটাকে নিয়ে আমরা ডিসকাশন করব, যেটা আমাদের স্টিফানস ল এর দিয়ে আমরা আলোচনা করব, রাইট? তাহলে এই কথাগুলোকে মাথায় রেখে চল আজকের আমরা কাজটাকে স্টার্ট করি। তাহলে এখান থেকে যেটা বললাম সেটা আসছে কি না, স্টিফানস ল, রাইট? তাহলে আমরা যে জায়গাটা করছি সেটা আসছে কি দেখ, স্টিফানস ল। এবারে কথা নিশ্চয়ই বুঝতে পারছিস, যেটা একটা ল, এটা কি রিলেটেড না, সেটা হচ্ছে এমিসিভ পাওয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটুকুনি কথাই আমাদের যদি মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের এই লটা মনে থেকে যাবে। বাকি স্টেটমেন্টে আমরা পড়ে যাচ্ছি, কিন্তু কথাটুকু এটুকুনি সবার কাছে ক্লিয়ার থাকুক। সেটা আসছে কি দেখ, যে এমিসিভ পাওয়ার, এমিসিভ পাওয়ার is proportional to t to the power 4। ওকে, এখানেতে আমরা কি বলছি দেখ, কোনটাকে কি জিনিস সেটাকে ডিটারমাইন করবো। দেখ স্টিফেন্স ল, তাহলে একটা লাইনে মনে রাখতে গেলে এটুকুনি কথা মনে রাখছিস। এখানেতে যে টি, সেই টিটা কিন্তু জানবি যে আমাদের পরম উষ্ণতা হয়, যাকে আমরা বলি কি অ্যাবসোলিউট টেম্পারেচার। ওকে, তাহলে আমরা দেখছি কি ক্যাপিটাল টি, যেটাকে বলছি কি অ্যাবসোলিউট টেম্পারেচার, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেটা কোন এককেতে আছে, ইন কেলভিন ইউনিটেতে আছে। এবারেতে দেখ, আমরা সবাই জানি কি এমিসিভ পাওয়ার মানে কি জিনিস না, সেটাকে কালকে আমরা ডিসকাশন করেছি। সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়া। হলো, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের এমিসিভ পাওয়ার। তাহলে এই সূত্রের কথাটা আমাদের কি বলছে, amount of energy radiated per unit area per unit time is proportional to capital T to the power 4। তাহলে স্টিফানস ল এর কথা অনুযায়ী আমরা দেখছি কি amount of energy radiated per unit area per unit time is proportional to absolute temperature এর পাওয়ার এর 4। তাহলে সেটাকে আমরা লিখে দিচ্ছি কত, এই ঘটনা। এবারে দেখ, সবাই আমরা জানি প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখানেতেও আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, যে কনস্ট্যান্টটাকে কত বলছি দেখতো না, আমাদের সিগমা। ওকে, এখানেতে যে সিগমাটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে নিয়ে এলাম, এই সিগমাটাকে বলা হয় কি স্টিফানের ধ্রুবক, বা যাকে আমরা বলি কি স্টিফানস কনস্ট্যান্ট। ওকে, এবারেতে সবাই আমাদের গুরুত্বপূর্ণ যেটা কথা, এই স্টিফান কনস্ট্যান্টের ভ্যালু কত হয় সেটাকে কিন্তু আমাদের দেখে নিই। সেটা আসছে দেখ 5.67 ইন্টু 10⁻⁻8। মনে রাখাটা খুব সহজ, দেখ 5 6 7 8, তাহলে এই হিসাব অনুযায়ী কিন্তু আমরা এটাকে সবাই মনে রেখে দিতে পারি। এবারেতে কথা আসছে যে এর ইউনিট কত আসবে। তার জন্য দেখ, এখানেতে আছে কি এনার্জি বাই টাইম। এনার্জি বাই টাইম মানে কত, পাওয়ার। পাওয়ার মানে আমরা কত শিখেছি না, পাওয়ার মানে আমরা যেটা শিখেছি তার ইউনিট হচ্ছে কত, ওয়াট। হলো, নিচে কি আছে দেখ, এরিয়া। এরিয়া মানে কত আসছে, মিটার স্কোয়ার। এদিক থেকে টি টু দি পাওয়ার 4 নিচে চলে এলে এখানেতে চলে যাবে কত, কেলভিন টু দি পাওয়ার 4। সেটাই চলে যাবে কি আমাদের সিগমার একক। তাহলে সিগমার একক যদি আমরা বলতে, সেটা লিখবো কত না, সিম্পল কথা, দেখ ওয়াট।
ইন্টু মিটার টু দি পাওয়ার -2 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -4। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের সিগমা একক। তাহলে দেখ জিনিসটা কিন্তু খুব সহজ জিনিস, যেটাকে কিন্তু আমরা সহজে প্রকাশ করে দিতে পারি। সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। এবারেতে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে কি, এই যে রুলসটা বা এই ফর্মুলাটা শুধুমাত্র তো তৈরি করা হয়েছিল কার জন্য জানিস? সেটা হচ্ছে কি ব্ল্যাক বডির জন্য। তাহলে এই যে আমাদের অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেই যে কথাটা পাচ্ছি, সেই কথাটাকে আমরা লিখতে পারবো কিরকম ভাবে? দেখতো, এনার্জি বাই টাইম সেটা মানে কত আসছে? দেখ, এনার্জি বাই টাইম সেটা মানে কত আসছে বল? পাওয়ার। পাওয়ার বাই এরিয়া, ওকে, সেটা ইকুয়াল টু আমাদের লিখছি কত? দেখ, সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। তাহলে এরিয়াটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে আমরা নিয়ে যাই, তাহলে সেটাকে আমরা বলছি কি না, অ্যামাউন্ট অফ পাওয়ার রেডিয়েটেড, সেটার ভ্যালু কত চলে আসবে? দেখ, সিগমা এ টি টু দি পাওয়ার 4। এবার দেখ এই পাওয়ারটা এটা এলো কার ক্ষেত্রে? ব্ল্যাক বডির জন্য। তাহলে অন্য বডির জন্য আমাদের সেই এমিসিভ পাওয়ার এটা থাকে না। অন্যান্য সমস্ত বস্তুর জন্য আমরা কি শিখেছি? দেখ, যে এমিসিভিটি, সেটা মানে আমরা কত শিখেছিলাম? এমিসিভ পাওয়ার অফ এ বডি ডিভাইডেড বাই এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি, তাই না? তাহলে সেখান থেকে এটাকে আমরা শিখেছিলাম এই ঘটনা। তাহলে দেখ, এমিসিভ পাওয়ার সেটাকে বলতে গেলে আমরা কত লিখবো? এমিসিভিটি ইন্টু এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি। তাহলে দেখ, এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি, সেই এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি, সেই কথাটাকে যদি আমি এখানটা থেকে ইনক্লুড করে দিই, সেখানটা থেকে আমাদের ভ্যালুটা আমাদের কত চলে আসতো? দেখতো, সেখান থেকে আমাদের ভ্যালুটা চলে আসতো, দেখ সেটাকে আমরা লিখতাম কত? ই ইন্টু সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে এই ঘটনাটা চলে আসতো কার ক্ষেত্রে? দেখ, নর্মাল যে কোনো বডির ক্ষেত্রে, ওকে। তাহলে দেখ, এর মধ্যে কেউ যেন ভুল করে ফেলিস না, কথাটা একটুখানি সবাই ক্লিয়ার করে নে। সেটা আসছে, দেখ আমাদের এখানটা থেকে পেলাম কি, আমি আরো একবার রিক্যাপ করে নিচ্ছি। দেখ, আমাদের এখান থেকে পেলাম কি, স্টিফানস ল বলছে কি এমিসিভ পাওয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। এমিসিভ পাওয়ার বলতে কার এমিসিভ পাওয়ার বললাম না, সেটাতেও আমরা ডিসকাশন করলাম, সেটা হচ্ছে ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার, সেটা হচ্ছে কি টি টু দি পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল। এমিসিভ পাওয়ার মানে কি অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, হলো। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম এনার্জি বাই এরিয়া বাই টাইম, সেটা আসছে কি টি টু দি পাওয়ার 4, কারণ এমিসিভ পাওয়ার মানে সেটা ছিল। তাহলে আমাদের এখান থেকে দেখলাম কি কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে বাই এরিয়া বাই টাইম, সেটা ইকুয়াল টু সিগমা টু দি পাওয়ার 4। সেখান থেকে সিগমার একককে দেখলাম। এখান থেকে আমরা দেখলাম কি কতখানি পাওয়ার রেডিয়েট হচ্ছে, সেটাকে লিখে দিলাম কত? সিগমা এ টু দি পাওয়ার 4। এখান থেকে আবার দেখলাম কি যে নর্মাল কোনো যে বডি আছে তার এমিসিভ কতখানি এনার্জি সে রেডিয়েট করবে, তার জন্য আমাদের ফর্মুলা শিখে নিলাম কত? ই সিগমা টু দি পাওয়ার 4। তাহলে এরকম ভাবে আমাদেরকে কিন্তু জিনিসটাকে দেখে নিতে হবে। তাহলে এর মধ্যে যেন কেউ ভুল করে ফেলিস না, জিনিসটা সিম্পল জিনিস আছে, একটুখানি খালি নজর রাখলেই কাজটা তোদের মিটে যাবে। এবারেতে দেখ, আমি কিসের কথা বলছি? দেখ, কোনো বডিকে আমি করেছি কি, বলছি কি সে একটা টেম্পারেচারেতে আছে, তো সে কি করবে না, এনার্জিকে রেডিয়েট করছে, খুব কমন কথা। কিন্তু এবারেতে কথা আসছে কি, সে যখন এনার্জিকে রেডিয়েট করছে, যদি আমাদের তাকে কোনো একটা এনভায়রনমেন্টে বসিয়ে রাখি, এনভায়রনমেন্টেরও একটা টেম্পারেচার আছে, তাহলে এনভায়রনমেন্ট থেকেও সে কি করবে না, কিছুটা পরিমাণ এনার্জিকে সে অ্যাবসর্ব করবে। তাহলে নেট এনার্জি সে রেডিয়েটে কতটা করছে? নিজে যেটা রেডিয়েট করছে মাইনাস যতটা সে অ্যাবসর্ব করছে, তাই না? তাহলে সেই জন্য আমরা কি এটাকে এরকম ভাবে ডিফাইন করে রাখতে পারবো, সেটা আসছে কি, দেখ যে নেট এনার্জি রেডিয়েটেড কখন? ইফ ইট ইজ প্লেসড, অর্থাৎ যদি এটাকে রাখা হয়, ইফ ইট ইজ প্লেসড ইন অ্যান এনভায়রনমেন্ট
অর্থাৎ এমন একটা জায়গায় রেখেছি, অর্থাৎ এমন পরিবেশে রেখেছি যে পরিবেশটার টেম্পারেচার হচ্ছে কিনা তোর T0। তাহলে সেই সময়তে আমরা বলতে গেলে বলবো কি যে নেট কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে, সেটাকে আমাদের নেট এনার্জি রেডিয়েটটাকে বলবো কি, দেখো নর্মাল আমাদের যেটা ছিল সেটাতে ফর্মুলা ছিল কত, দেখ সিগমা এ T⁴ ইন্টু টাইম, রাইট? সে আবার কিছুটা অ্যাবসর্ব করলো, তার জন্য তার থেকে আমাদের লিখে দিচ্ছি কত, সিগমা এ এমন টেম্পারেচারে রেখেছিলাম সেটাকে বলেছিলাম কত, T0, তার পাওয়ারে 4 ইন্টু টি। এবারে দেখ যে এনার্জি রেডিয়েটেডটাকে সেটাকে অনেক সময়তে ই দিয়ে লেখা হয় না, তার কারণ কি, দেখ আমরা এমিসিভ পাওয়ারকেও ক্যাপিটাল ই দিয়ে লিখেছি, আবার এনার্জি রেডিয়েটেডকেও ই দিয়ে লিখছি, তাহলে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। সেই কথাটা থেকে বেরিয়ে আসার জন্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, এটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে ডিফাইন করি। ওকে, তাহলে ক্যাপিটাল কিউ সেটাকে বলছে কি নেট এনার্জি রেডিয়েটেড। তার ভ্যালু আমরা কত পেয়ে গেলাম না, আগে যা ভ্যালুটা পেয়েছিলাম সিগমা এ T⁴ ইন্টু টি মাইনাস সিগমা এ T⁴ ইন্টু টি। সেখান থেকে আমরা বলতে পারবো কি প্রতি একক সময়তে সে কতখানি এনার্জি রেডিয়েট করছে, বা এনার্জি রেডিয়েশনের রেট, বা এনার্জি রেডিয়েশনের হার, বা নেট তাপ বিকিরণের হার। তাহলে আমাদের এখান থেকে বলছে কি তাপ বিকিরণের হার, তার ভ্যালুটা আমাদের কত পেয়ে যাবো দেখো, তার ভ্যালুটা পেয়ে যাবো হচ্ছে এখান থেকে সিগমা এ, আমাদের এখান থেকে কমন নিয়ে নে না, T⁴ মাইনাস T⁻⁴। কেননা তুই দেখ প্রথম জায়গাটা থেকে এটার ডেরিভেটিভ করলে কত আসছে, শুধু এটা পড়ে থাকছে, পরেরটা থেকে করলে সেটা কত পেয়ে যাচ্ছে, সিগমা এ T⁻⁴ পেয়ে যাচ্ছে। তাহলে দেখ সেখান থেকে যদি আমি সিগমা এ T⁴ মাইনাস T⁻⁴ করি, সেটাই আমাদের এসে যাবে কি dQ/dt, তাই না? তাহলে আমাদের এনার্জি রেডিয়েশনের হার বা সেটাকে আমরা বলবো কত, সিগমা এ T⁴ মাইনাস T⁻⁴। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে শিখে নিতে হবে। এবারেতে দেখ তোদেরকে আমি অনেকদিন ধরেই শেখাচ্ছি কিউ। কিউ মানে আমরা তাকে কত শিখিয়েছি না, এমএসটি, তাই না? নিশ্চয়ই এটার মধ্যে কারোর কোনো কনফিউশন থাকা উচিত নয়। কিউ, কিউ বলতে কি কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে, মানে হিট এনার্জি রেডিয়েট হচ্ছে। তাহলে অ্যামাউন্ট অফ হিট এনার্জি সেটাকে আমরা কি দিয়ে শিখিয়েছি, এমএস ডেল্টা থিটা, তাই না? তাহলে আমাদের দেখ আমরা জানি, দেখ আমরা সবাই কি জানি, দেখ কিউ ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম, এম এস ডেল্টা টি, রাইট? দেখ এখানেতে নিশ্চয়ই বুঝতে পারছিস এম বলতে কাকে বোঝাচ্ছি না, বস্তুর ভরকে বোঝাচ্ছি। এস বলতে আমরা বোঝাচ্ছি কি বস্তুর আপেক্ষিক তাপকে বোঝাচ্ছি। বস্তুর এখানের আপেক্ষিক তাপটা কোন ধরনের আপেক্ষিক তাপ না, সেটা হচ্ছে কি গ্রাম স্পেসিফিক হিট। তাহলে দেখ যদি এই কিউটাকেও আমি এখানটা থেকে ডিরাইভ করে মানে অর্থাৎ ডেরিভেটিভ করে বসাই, সেখান থেকে ভ্যালুটা কত চলে আসবে, দেখ এম আর এস তো কনস্ট্যান্ট, তাহলে সেটা বাইরে চলে গেল। এখান থেকে আমরা পাবো কত, ডিটি বাই ডি স্মল টি, সেটা ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, দেখ সিগমা এ T⁴ মাইনাস T⁻⁴। এবারে দেখ টেম্পারেচার তো বডির আস্তে আস্তে কমবে, তাহলে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার অর্থাৎ ডিটি, তার ভ্যালুটা কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারবো নেগেটিভ। তার কারণ দেখ এখান থেকে আমরা বলছি কি এখান থেকে ডিটি টেম্পারেচার ডিফারেন্স, সবসময় আমরা শিখেছি কি ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এবারে তো তোরা কথাটা বোঝার চেষ্টা কর, বডিটা তো আমাদের এনার্জিকে রেডিয়েট করে দিচ্ছে, তাহলে তার টেম্পারেচার কি আসবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে অবশ্যই বুঝতে পারবো যে এই যে ডিটি তার ভ্যালুটা থাকবে কি লেস দ্যান 0। অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকে পারফেক্ট লিখতে গেলে আমাদের এটার সামনে একটা মাইনাস সাইন নিয়ে আসতে হবে। মানে আমরা এখান থেকে লিখবো কিরকম ভাবে, দেখ মাইনাস ডি ক্যাপিটাল টি বাই স্মল টি,
ওকে, সেটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত দেখ, সিগমা এ বাই এম এস, এখানটাতে পাচ্ছি কত দেখ, টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটুকুনি কথা সবাই বুঝে নিতে পারছি যে টেম্পারেচার কমে যাওয়ার হার, টেম্পারেচার কমে যাওয়ার হার মানে কি, বস্তুটা কতখানি ঠান্ডা হচ্ছে সেটার হার, যাকে আমরা বলি কি রেট অফ কুলিং, অর্থাৎ ঠান্ডা হয়ে যাওয়ার হার, অর্থাৎ শীতলীকরণের হার, সেটার ভ্যালুটা কত আসছে, সিগমা এ বাই এম এস ইন্টু টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখছি কি রেট অফ কুলিং, সেটার ফর্মুলা হয়ে গেল কোনটা, এটা। তাহলে আমি পরের পাতাতে গিয়ে তোদেরকে সেটাকে লিখে দেখাই। তাহলে এখান থেকে চলে এলো কি দেখ, রেট অফ কুলিং, সেটা আমরা কত পেয়ে গেলাম দেখতো না, ডিটি বাই ডি স্মল টি, রাইট, ডিটি বাই ডি স্মল টি, সেটা কেই বলছে কি রেট অফ কুলিং, তার ভ্যালু আমরা কত দেখে নিলাম না, সিগমা এ বাই এম এস ইন্টু টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা ডিফাইন করে নিলাম কাকে না, রেট অফ কুলিং কে ডিফাইন করে নিলাম। হলো, আশা করবো সবাই এই জিনিসটাকে বুঝতে পেরেছিস, এর মধ্যে সেরকম কোনো কিছু কমপ্লেক্স জিনিস রাখিনি যেটাতে তোদের কিছু অসুবিধা হতে পারে। এবারেতে তোদের একটা জিনিস দেখ, এখান থেকে আমরা যেটা করতে পারবো এখন, একটু ভালো করে দেখবি, এখন দেখ এখানটাতে আছে কি টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। তো দেখ এটাকে আমরা এরকম ভাবে নিশ্চয়ই লিখতে পারবো, টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ার ইন্টু টি স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার। এইটা কি আবার একটুখানি যদি আমি ভেঙে লিখি, সেটার ভ্যালুটা কত চলে আসবে দেখ, এদিকটা তো প্লাসের যে টার্মটা তাকে তো আর ভাঙা যাবে না, রয়ে গেল, এটাকে আমরা কত লিখতে পারবো, টি প্লাস টি নট ইন্টু টি মাইনাস টি নট। তাহলে দেখ এখান থেকে যদি সেটাকে আমি মাল্টিপ্লাই করি কত পাবো দেখ তো, টি কিউব প্লাস টি স্কোয়ার টি নট প্লাস টি ইন্টু টি নট স্কোয়ার প্লাস টি নটের কিউব। ওকে, সেটা ইন্টু আমরা কত পাচ্ছি, টি মাইনাস টি নট। এবারেতে দেখ যদি এরকম ঘটনাটা ঘটে যে পারিপার্শ্বিক যে টেম্পারেচারটা আছে, সেই পারিপার্শ্বিক টেম্পারেচারটা বস্তুর টেম্পারেচারের খুবই কাছাকাছি, অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে কি দেখ তো, খুব ভালো করে এখানটাতে দেখ, টি ইজ নিয়ারলি ইকুয়াল টু টি নট, অর্থাৎ আমি বলতে পারবো কি দেখ তো, টি অর্থাৎ টেম্পারেচার ইজ নিয়ারলি ইকুয়াল টু টি, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা নিয়ারলি ইকুয়াল টু, কিন্তু আমি তাকে কখনো বলতে পারবো না যে টি মাইনাস টি নট ইকুয়াল টু জিরো, বাট টি মাইনাস টি নট ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে যদিও তারা নিয়ারলি ইকুয়াল, বাট আমরা বলবো কি টি মাইনাস টি নট ইজ নট ইকুয়াল টু জিরো, নিশ্চয়ই সেখানটাতে কিছু না কিছু ডিফারেন্স আছে। তাই এই যে টার্মটা, এই ডিফারেন্সের টার্মটাকে আমরা কখনোই জিরো করব না, রেদার এখানেতে টি আর টি নট যেহেতু সেম, তাই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এই টি এর জায়গাতে আমরা টি নট কে বসিয়ে দেব। তাহলে যদি টি এর জায়গাতে টি নট কে বসিয়ে দিই, এই যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে আমাদের কি পেয়ে যাচ্ছি দেখতো, দেখ এই সমীকরণ থেকে পাচ্ছি এদিকটাতে পাচ্ছি কি দেখতো, ক্যাপিটাল টি নট এর কিউব প্লাস এটা থেকেও টি নট বসিয়ে দে, তাহলে এটা থেকেও চলে আসছে কত, টি নট এর কিউব, রাইট, এটা থেকেও আমরা কত পেয়ে যাব দেখ, টি নট এর কিউব, এখানটা থেকেও আমরা পাচ্ছি কত, টি নট এর কিউব। ওকে, ইনটু এখানটাতে আছে কত, টি মাইনাস টি নট। ওকে, মানে এই পুরো ঘটনাটাকে আমরা লিখতে পারবো কিরকম ভাবে দেখ, 4 টি নট এর কিউব ইনটু টি মাইনাস টি। তাহলে এই যে ঘটনাটা, সেই ঘটনাটার মানে আমরা দেখে নিলাম কোনটা, এটা। তাহলে এই জিনিসটাকে যদি আমাদের এই রেট অফ কুলিং এর এই যে সমীকরণটা পেয়েছি না, এই সমীকরণটার মধ্যে যদি আমরা বসিয়ে দিই তাহলে কেমন দাঁড়ায় দেখতো, তাহলে ওই জিনিসটাকে যদি আমি ওখানটাতে বসাই কিরকম ঘটনাটা দাঁড়াচ্ছে দেখতো, তাহলে আমরা দেখছি কি রেট অফ কুলিং
সেটা ইকুয়াল টু আমি কত লিখছি দেখ, সিগমা এ বাই এম এস ইন্টু, এই ঘটনাটার বদলে আমি এটাকে লিখবো দেখ 4 × T0 এর কিউব ইন্টু টি মাইনাস T0। তাহলে দেখ একটা জিনিস দেখ, সিগমা সেটাও কনস্ট্যান্ট, এ মানে হচ্ছে কি আমাদের ক্রস সেকশনাল এরিয়া, সেটাও আমাদের কনস্ট্যান্ট, এম মাস সেটা কনস্ট্যান্ট, এস স্পেসিফিক হিট সেটাও কনস্ট্যান্ট, T0 সেটাও এনভায়রনমেন্টের টেম্পারেচার সেটাও কনস্ট্যান্ট। তাহলে আমাদের সমস্ত এই ঘটনাগুলো যেহেতু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে লিখবো কি, যে রেট অফ কুলিং ইজ প্রপোর্শনাল টু টি মাইনাস টি। ওকে, তাহলে আমরা বুঝে নিচ্ছি কি রেট অফ কুলিং পারিপার্শ্বিক যে টেম্পারেচারের ডিফারেন্স, মানে বডিটার টেম্পারেচার আর পারিপার্শ্বিক টেম্পারেচার তাদের যে ডিফারেন্স তাদের সাথে আমাদের প্রপোর্শনাল। তাই আমরা এটাকে যে পড়ি লেখার সময়তে লিখবো কিরকম ভাবে দেখতো, মাইনাস ডি ক্যাপিটাল টি বাই টি স্মল টি। এটাই তো ছিল কি রেট অফ কুলিং, সেটা প্রপোর্শনাল টু লিখছি কত, টি মাইনাস টি নট। তাহলে এখান থেকে লিখবো কি দেখ, টেম্পারেচারের পরিবর্তনের হার সেটা আসছে কি প্রপোর্শনাল টু মাইনাস টি ইন্টু টি নট। এই যে গুরুত্বপূর্ণ লাইনটাতে চলে এলাম, এই লাইনটাকেই বলা হয় কি নিউটনসের ল অফ কুলিং। এটাকেই তাহলে আমরা বলছি কি নিউটনসের ল অফ কুলিং। তাহলে নিউটনসের ল অফ কুলিং এখানটা থেকে আমরা কিরকম ভাবে লিখতে পারবো? আচ্ছা 1 মিনিট তোর একটা কাজ কর, এই পেজটাকে সবাই স্ক্রিনশট নিয়ে নে, সবাই প্রত্যেকে এই জিনিসটাকে একবার নোট ডাউন করে নে, নেয়ার পরেতে আমি এখানটা থেকে পরের কথাতে যাচ্ছি, একবার ঝটপট এটাকে পড়ে নে। চল তাহলে পরেরটাতে। তাহলে দেখ আমরা এবারে যে কথাটাকে বললাম সেটা আসছে কি দেখ, নিউটনসের ল অফ কুলিং। তাহলে দেখ নিউটনসের ল অফ কুলিং এর আমাদের কি করলাম না, তার জন্য ডেফিনেশন আমরা আগের কথাতেই আগে দেখে নিয়েছি। সেখানটাতে আমরা কি শিখেছি দেখ, যে দেখ ডি ক্যাপিটাল টি বাই টি স্মল টি অর্থাৎ টেম্পারেচারের ডিফারেন্স বাই টাইম সেটা হচ্ছে কি প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। মানে আমাদের এখান থেকে বলছি কি রেট অফ কুলিং অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ প্রপোর্শনাল টু দা টেম্পারেচার ডিফারেন্স অফ বডি অ্যান্ড ইটস সারাউন্ডিং। তাহলে কোনো বস্তুর ঠান্ডা হয়ে যাওয়ার হার বস্তুটির উষ্ণতা এবং বস্তুটির পারিপার্শ্বিক জায়গার উষ্ণতার যে ডিফারেন্স তার সাথে সমানুপাতিক। তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কি, রেট অফ কুলিং of a body is proportional to কার সাথে না, সেটা আসছে is proportional to temperature difference of the body and its surroundings and its surroundings। আচ্ছা এটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে মাথায় রাখতে হবে, যে এই ফর্মুলাটা তখনই হবে যদি বস্তুটির উষ্ণতা এবং পারিপার্শ্বিক যে উষ্ণতা তারা কিন্তু খুব বেশি ডিফার না করে, অর্থাৎ সেখানে যে তাদের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের খুব স্মল হয়। ওকে, তাহলে সেই কথাটাকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সেখান থেকে আমাদের কিরকম ভাবে কথায় লিখবো, এখানেতে টি মাইনাস টি নট ইজ ভেরি স্মল, এই ভ্যালুটাকে কিন্তু তোদের মাথায় রাখতে হবে। এবারেতে দেখ আমি বলছি কি টি মানে হচ্ছে কি বস্তুর টেম্পারেচার, রাইট? এবার দেখ যখন সে রেডিয়েশন করছে এই টেম্পারেচারটা তো আস্তে 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 কমতে থাকছে, তাহলে কোন সময়ের জন্য টিটাকে তুই ডিফাইন করছিস, সেটা তোর কাজ করতে গেলে অসুবিধা হবে।
তাই আমরা করি কি, যদি বস্তুর টেম্পারেচার T1 থেকে T2 দিকে আস্তে আস্তে কমতে থাকে, তখন এখানেতে যে টিটা আছে সেটাকে আমরা বলি কি অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য বডি। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছি কি এরকম কথা, ইফ বডি কুলস বাই রেডিয়েশন, অর্থাৎ বডিটা ঠান্ডা হয় কার দ্বারা, রেডিয়েশনের দ্বারা। ইফ বডি কুলস বাই রেডিয়েশন, ওকে, তখন আমাদের বলতে হবে কি যে কুল বাই রেডিয়েশন কোথা থেকে কোথা সেটাকেও তোরা ডিফাইন করে নে। একটা পার্টিকুলার টেম্পারেচার থেকে আর একটা পার্টিকুলার টেম্পারেচারতে এসছে রেডিয়েশন ফ্রম T1 টু T2। দেন আমাদের মাথায় রাখতে হবে এই যে টিটা, সেই টিটাকে আমরা লিখবো কত না টি অ্যাভারেজ। তাহলে দেখ এসছিল কোথা থেকে, T1 থেকে, গেছে কোথায় T2 তে, তাহলে অ্যাভারেজ টেম্পারেচার কত থাকবে T1 প্লাস T2 বাই। তাহলে সেই সময়তে আমাদের যে ফর্মুলাটা আছে, তখন আমাদের ফর্মুলাটা কি দাঁড়িয়ে যাবে, তখন আমাদের ওই যে ফর্মুলাটা আছে অর্থাৎ ডি ক্যাপিটাল টি বাই টি স্মল টি, সেটাকে আমরা লিখবো কি প্রপোর্শনাল ছিল একটা কনস্ট্যান্ট দিয়ে দে, তাহলে আমাদের কি লিখছি কত কনস্ট্যান্ট কে টি অ্যাভারেজ মাইনাস টি নট, রাইট। দেখ ডি ক্যাপিটাল টি মানে আমাদের কোথায় যাচ্ছি, T1 থেকে T2 তে যাচ্ছি, তাই আমরা এখান থেকে লিখে দিলাম কত T1 মাইনাস T2। তার জন্য ধরে নে আমাদের সময় ছিল কতখানি টি, সেটা ইকুয়াল টু আমরা কত লিখবো মাইনাস কে টি অ্যাভারেজ মানে কত লিখলাম T1 প্লাস T2 বাই 2 মাইনাস টি। ওকে, তাহলে এই রকম ভাবে আমাদের নিউটনস ল অফ কুলিং এর পরিবর্তিত ফরম্যাটটাকে কিন্তু আমাদের প্রত্যেককে দেখে নিতে হবে। ওকে, একবার সবাই ঝটপট এই জিনিসটাকে দেখে নে। এটা দিয়ে আমরা একটা ছোট্ট নিউমেরিক্যালস দেখে নেব। এরকম কোয়েশ্চেন দিয়ে দেয়, এটা থেকে দেখ, ধরে নে যে কোনো একটা বডি 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অবধি তার টেম্পারেচারকে ফল করেছে। ওকে, কতক্ষণ না একটা তোকে সময় বলে দিচ্ছি। আচ্ছা আমি এটাকে ঘটনাটাকে লিখি, সেটাকে তোরা আরো সুবিধা হবে। লেট, তাহলে আমাদের এখান থেকে নিয়ে নিচ্ছি কাকে, একটা এক্সাম্পলকে। সেখানটা থেকে আমরা বলছি কি দেখ, লেট এ বডি কুলস, মানে বুঝতে পারছিস ঠান্ডা হয়, ফ্রম 80 ডিগ্রি সেন্টিগ্রেড টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড। কতক্ষণে না ইন 30 সেকেন্ড। ওকে, আবার সেই একই বডিটা বলছে কি যে 70 সেকেন্ড সময় নেয় যদি সে 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে আসতে চায়। ওকে, অ্যান্ড পরের কথাটাতেই বলা হচ্ছে কি অ্যান্ড কুলস ফ্রম 60 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কতক্ষণে না ইন 70 সেকেন্ড। তাহলে আমাদের বুঝে নিলাম কি যে একই বডি 80 থেকে 70-এ আসতে সময় লাগাচ্ছিল কতক্ষণে 30 সেকেন্ড, 60 থেকে 50-এ আসতে তার সময় লাগছে কতখানি 70 সেকেন্ড। দিয়ে আমাদেরকে বের করতে বলেছে যে পারিপার্শ্বিক উষ্ণতা কত ছিল, অর্থাৎ ফাইন্ড দ্য রুম টেম্পারেচার। হলো, তাহলে সেই কথাটাকে দিয়ে আমাদের এখান থেকে বের করতে বলছে ফাইন্ড দ্য রুম টেম্পারেচার। হলো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা এখানেতে কাকে প্রয়োগ করব, নিউটনস ল অফ কুলিং কে প্রয়োগ করব। এখানে থেকে আমরা দেখছি কি বস্তুটা আসছে কোথা থেকে, 80 থেকে 70-এ আসছে, মানে আমরা লিখে দিই দেখ 80 টু 70 ডিফারেন্সটা। টাইম লেগেছিল কত 30 সেকেন্ড, লিখে দিই। সেখানটা থেকে আমরা লিখছি কত কে, এখানটাতে থাকবে কত টি অ্যাভারেজ, তাহলে 80 আর 70-এর অ্যাভারেজ কত থাকে 75, মাইনাস আমাদের আসছে কি না রুমের টেম্পারেচার। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে দেখ 10/30 ইকুয়াল টু কে
ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি কত 75 মাইনাস টি। ওকে, এটা পেয়ে গেলাম কোথা থেকে, না কেস 1 থেকে। ওকে, সিমিলারলি তোরা যদি কেস 2 এর দিকে নজর দিস কত পাবি দেখতো। সিমিলারলি আমরা এখান থেকে বলবো কি, যে দেখ এই দুটোর মধ্যে তফাৎ কতখানি আসছে, 60 মাইনাস 50, তার জন্য টাইম লেগেছে কতখানি, 70 সেকেন্ড সময় লেগেছে। কি 60 আর 50 এর অ্যাভারেজ কত হয়, 55 মাইনাস টি নট। তাহলে আমাদের এবারে এখানটা থেকে ভ্যালু কত পেয়ে যাবো দেখ তো, 10/70, 10/70 ইকুয়াল টু কে ইন্টু 55 মাইনাস টি। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাদের এবারেতে করতে হবে কি, যে টি নটের ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে টি নটের ভ্যালুটাকে বের করার জন্য নিশ্চয়ই আমরা এখান থেকে একটা কাজ করতে পারবো, কে এর ভ্যালুটাকে বের করে নিয়ে ওটাতে রিপ্লেস করে দিই। তাহলে কে এর ভ্যালু কত আসছে দেখতো, 1/3 ইন্টু 75 মাইনাস টি নট। এই কথাটাকে ওখানটাতে বসিয়ে দে, তাহলে কত পাচ্ছিস দেখ, 1/7, কে এর ভ্যালুটা তাহলে বসা কত আসছে, 1/3 75 মাইনাস টি ইন্টু 55 মাইনাস টি। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে নিতে পারবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসছে দেখো, 3 ইন্টু 75, তাহলে 3 সাথে 21, 3 5 15, মানে তো আমরা পাচ্ছি কত, 225 মাইনাস 3 নোট। 55 ইন্টু 7 মানে কত পাচ্ছি, 7 5 35, মানে 350, আবার ওদিকটাতে 35, মানে কত পাচ্ছি, 350 আর 35 করলে 385, রাইট, মাইনাস 17। তাহলে দেখ এখানটা থেকে আমাদের যদি ক্যালকুলেশন করি কত পেয়ে যাবো দেখতো, সিম্পল কথা, 4 টি নট ইকুয়াল টু পাবো 385 মাইনাস 225, মানে এখান থেকে পাচ্ছি কত 60, আর এখানটা থেকে পাচ্ছি কত 1, তাই না। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে দেখ টি নট, সেই টি নটের ভ্যালুটা কত পেয়ে যাবো, টি নটের ভ্যালুটা পেয়ে যাবো হচ্ছে 40। এখানে তো এক সমস্ত যা কিছু ক্যালকুলেশন করেছি না, পুরো ক্যালকুলেশনটাই আমরা করেছি কি ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে পরিবেশের টেম্পারেচার কত এসে যাবে, না 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এই রকম ভাবে আমাদেরকে কিন্তু এই ধরনের অঙ্ক দিলে সেটাকে দেখে নিতে হয়। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সবাই সেটাকে দেখে নে ঝটপট, পরের কথায় যাও। হলো, এর পরের কথাতে যায়, আবার এরকমই একটা সিমিলার নিউমেরিক্যালসকে নিয়ে নেবো, নিয়ে আমরা এখানটাকে দেখে নেব। দেখ পরের ঘটনার সময়তে কি বলছি, আমাদের একটা সলিড কপার স্ফিয়ার আছে, যেটা তোর ঠান্ডা হচ্ছে না 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছি কি, না পরবর্তী এক্সাম্পলে যায়, স্ফিয়ার, স্ফিয়ার মানে আমরা কার কথা বলছি, না একটি গোলকের কথা বলছি, কুলস at the rate of, cools at the rate of, আমরা বলছি কত, না 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট। হলো, কখন, না যখন তার টেম্পারেচার হচ্ছে কত, 127 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, when its temperature is when 127 ডিগ্রি সেন্টিগ্রেড, when its temperature equal to 127 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা স্ফিয়ার আছে যার উষ্ণতা হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ঠান্ডা হবার হার হচ্ছে কত, না 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট। তাহলে 1 মিনিটে তার উষ্ণতা কমছে কত, 2.8 ডিগ্রি করে। এবারেতে দেখ অ্যানাদার স্ফিয়ার, ওকে, এবারেতে যে স্ফিয়ারটার কথা বলছি তার রেডিয়াস হচ্ছে আগেরটার ডবল। ওকে, অ্যানাদার স্ফিয়ার
of twice the radius of twice the radius of previous one. তাহলে দেখ আগেরটার ক্ষেত্রে যা রেডিয়াস ছিল এখন তার রেডিয়াসটা হয়ে গেছে কি ডবল হয়ে গেছে। ওকে, তার টেম্পারেচার কত আছে at 327 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদেরকে বের করতে বলা হয়েছে যে নতুন ওই যে দ্বিতীয় স্ফিয়ারটা তার রেট অফ কুলিং কত, দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড রেট অফ কুলিং ফর দ্য সেকেন্ড স্ফিয়ার। এখানেতে আরো একটা জিনিস তাদেরকে ধরে নিতে বলা হয়েছে যে পরিবেশটাতে তাকে রাখা হয়েছে সেই পরিবেশটার টেম্পারেচার হচ্ছে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই অঙ্কটার সময় আমাদেরকে ধরে নিতে বলা হয়েছে যে লেট টি নট অর্থাৎ টেম্পারেচার অফ দ্য রুম সেটা আসছে কতখানি না 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ঘটনাটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এখানটা থেকে আমাদেরকে জিনিসটাকে কিন্তু রেডি করে নিতে। তাহলে আমরা দেখলাম কি একটা স্ফিয়ার আছে যেটা 2.8 ডিগ্রি পার সেন্টিগ্রেড হারে প্রতি মিনিটে তা আছে ঠান্ডা হচ্ছে, যখন তার টেম্পারেচার আছে কতখানি না 127 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার তো অন্য আরো একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস হচ্ছে আগেরটা ডবল, কিন্তু তার টেম্পারেচার আছে কত 327 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের বের করতে বলা হয়েছে সেই স্ফিয়ারটার রেট অফ কুলিং কত আসবে, এবং ধরে নিতে বলা হয়েছে কি পরিবেশের টেম্পারেচার আছে কতখানি না 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবারে তো দেখ আমাকে এটাকে করতে গেলে কিরকম ভাবে কি করতে হচ্ছে দেখ। দেখ দেখ যখন আমাদের এটুকুনি কথা বুঝতে পারছিস যে দেখ অবজেক্টের টেম্পারেচার আর এনভায়রনমেন্টের টেম্পারেচার মধ্যে অনেকটাই তফাৎ আছে, তাহলে এখানটাতে কিন্তু আমাদের নিউটনস ল অফ কুলিং হবে না। গুরুত্বপূর্ণ লাইনটা কিন্তু এই জায়গাতে। দেখ আগেরটার ক্ষেত্রে আমাদের দেখেছিলাম কি দেখ পরিবেশের টেম্পারেচার ছিল কত 40, আর বডিটার টেম্পারেচার কত ছিল দেখ একটা ছিল 80 একটা ছিল 60, খুব একটা তফাৎ ছিল না। কিন্তু এখানটাতে দেখ এখানটাতে পরিবেশ আছে 27, বডির টেম্পারেচার কোথায় 327, মানে 300 ডিগ্রির ফারাক। এখানে তো দেখ 100 ডিগ্রির ফারাক, তাহলে এখানেতে কিন্তু আর নিউটনস ল অফ কুলিং অ্যাপ্লিকেবল হবে না। তার কারণ কি নিউটনস ল অফ কুলিং অ্যাপ্লিকেবল হতে গেলে সবসময় মাথায় রাখতে হবে কি জিনিস, যে বডির টেম্পারেচার এবং এনভায়রনমেন্টের টেম্পারেচার নিয়ারলি সেম হতে হবে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সেটা কিন্তু নিয়ারলি সেম হচ্ছে না। তাই আমরা যদি এখানেতে ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি নিউটনস ল অফ কুলিং এর, আমরা এখানে উত্তর ভুল পেয়ে যাব। তাই আমাদেরকে এখানেতে যাকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি না স্টিফানস ল। তাহলে আমাদের স্টিফানস লটা থেকে দেখতে গেলে কি দেখেছি দেখ, ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি, সেটা ইকুয়াল টু আমরা কত লিখেছিলাম দেখ তো এম ইন্টু এস, না এম ইন্টু এস ছিল না, সেখানটাতে ছিল কি দেখতো সিগমা এ বাই এম এস। এখানটাতে কতখানি ছিল দেখ টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এবার তো দেখ সিগমা তার তো আর বদল হবে না, স্ফিয়ার, তাহলে সেটার ভ্যালুটা কত আসছে 4 পাই আর স্কয়ার। মাস মানে আমরা সেটাকে দেখছি কত 4/3 পাই আর কিউব, ইন্টু একই মেটেরিয়ালে তৈরি তাহলে সেটার স্পেসিফিক সেম, তাহলে সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারছি দেখ টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। তাহলে দেখ আমাদের এখান থেকে একটা কথা করতে পারবো, দেখ 4 পাই বেরিয়ে গেল, আর স্কোয়ার এটা দিয়ে কাটলে নিচে চলে এলো কতটা আর, মানে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি দেখ ওপরটাতে এই তিনটা উপরে চলে যাবে, মানে পেয়ে যাবো কত দেখ 3 সিগমা। নিচে কতখানি আমরা পেয়ে যাবো দেখ তো, নিচে পেয়ে যাবো হচ্ছে যে আর ইন্টু এস, এখানটাতে থাকছে কত টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এবার দেখ আগের রেডিয়াস আর এখনের রেডিয়াসের মধ্যে তফাৎ আছে, একটা ডবল হয়ে গেছে, তাই সেই কথাটাকে মাথায় রেখে আমাদের কিন্তু এই রেট অফ কুলিং দুটোর রেশিওকে দেখতে হবে। তাহলে দেখ আমি এখানটা থেকে দেখছি কি যে প্রথম ঘটনাকে কেস 1,
সেখানটাতে দেখছি কি, তো দেখতো রেট অফ কুলিং তার ভ্যালু কত দেওয়া ছিল, 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? সেখানটাতে আমাদের দেখছি কত, তার রেট অফ কুলিং কতখানি দিয়ে দেওয়া আছে, 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট, রাইট? এবারেতে কথা আসছে কি দেখ, সেটা প্রপোর্শনাল টু কার হবে, দেখ এখানটাতে ছিল কত, 1/r, তাহলে 1/rটাকে তুই 1/rই রাখ, কিছু বদলের দরকার নেই। T⁴ বস্তুটার টেম্পারেচার কত ছিল, 127, 127টাকে কেলভিনে করলে তোর কত চলে আসছে, দেখ সেটা চলে আসছে 400 Kelvin⁴ -27 ডিগ্রি, মানে সেটাকে আমরা বলবো কত, 300 Kelvin⁴। এটা চলে গেল কার ঘটনার ক্ষেত্রে, 1 নম্বর ঘটনার ক্ষেত্রে। 2 নম্বর ঘটনার ক্ষেত্রে আমরা করব কি, রেট অফ কুলিং কে বের করব, আমি জানি না, সেটাকে আমি ধরে রাখছি কতখানি, a। ওকে, সেটা প্রপোর্শনাল টু, দেখ এখান থেকে রেডিয়াস ডবল হয়েছে, মানে আমাদের নিচে কত চলে আসবে, একটা 2 এক্সট্রা চলে আসবে। এখানটাতে আছে কত, 327, 327 এর সাথে 273 অ্যাড করলে আমাদের কত চলে আসে, দেখ 600, তাহলে 327 এর সাথে এটাকে অ্যাড করলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত, দেখ 600⁴ মাইনাস 300⁴ ডিভাইডেড বাই, এখানটাতে একটা কোয়ান্টিটি আসছে কত, 2। তাহলে এবারেতে এই দুটোকে ধর আমরা এবারেতে রেশিও করে দিচ্ছি, এই দুটোকে রেশিও করে দিলে আমরা কত পেয়ে যাবো দেখতো, এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে 2a চলে আসবে, মানে 2.8/2a, মানে বেসিক্যালি সেটাকে রেশিও করলে কত পাবো, 1.4/a, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখ, 400⁴ মাইনাস 300⁴, নিচে আসছে কত, 600⁴ মাইনাস 300⁴। তাহলে একটা কথা দেখ, 100⁴ গুলোর গল্প বাদ দে, সেটা এমনিই বাদ পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পেয়ে যাবো কত দেখ, 4⁴ মাইনাস 3⁴ ডিভাইডেড বাই 6⁴ মাইনাস 3⁴। তাহলে এটাকে তোরা ক্যালকুলেশন করতে পারবি, 4⁴ মানে কত হচ্ছে, 4⁴, তার ক্যালকুলেশনটা একটুখানি দেখে নে না, ক্যালকুলেটরই দেখে নে। মানে 16 × 16, রাইট? 16 × 16 করলে কত পাচ্ছি, 256, 256 মাইনাস 3⁴ মানে কত, না 81, তাহলে 256 মাইনাস 81, সেটার ঘটনাটা কত আসছে দেখ না, 256 মাইনাস 81, সেটাকে আমরা পাচ্ছি কত, উপরে পাচ্ছি 175, রাইট? নিচে কত পাচ্ছি দেখো, 6⁴ মানে কত, 36 × 36 কত আসছে, 1296, 1296 মাইনাস 81 কত আসছে দেখ, 1296 মাইনাস 81, সেটা পাচ্ছি কত, 1215। ওকে, তাহলে সেখান থেকে আমাদের এ রেট অফ কুলিং সেটা বের করতে গেলে কি করছি দেখতো, জাস্ট একটুখানি আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সেটার ভ্যালুটা কতটা চলে আসছে দেখতো, এ ইকুয়াল টু পাচ্ছি কত দেখ, ক্রস মাল্টিপ্লাই কর, তাহলে 1.4 ইন্টু 1215 ডিভাইডেড বাই, সেটা পাচ্ছি কত, 175। তাহলে দেখ সেখান থেকে পাচ্ছি কত দেখ, 1.4 ইন্টু 1215 ডিভাইডেড বাই আমাদের কত আসছে, না 175। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পেয়ে যাচ্ছে সেটা আসছে কতখানি দেখতো, 9.72 ডিগ্রি সেন্টিগ্রেড। নিশ্চয়ই সেটাকে আগেও যা ইউনিট নিয়েছিলাম এখনো তাই নিতে হবে, তাই সেটা চলে আসছে কত, পার মিনিট। তাহলে এই রকম ধরনের অঙ্ক থাকলে আমাকে প্রথমে বুঝে নিতে হবে আমি কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, অর্থাৎ সেটাকে বোঝার জন্য আবার আমাদের জায়গা কোথায় আছে, সেটাকে বোঝার জন্য আমাদের যে জায়গা আছে সেটা হচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্স। কার ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স বেশি, যদি টেম্পারেচার ডিফারেন্সটা আমাদের এনভায়রনমেন্টাল টেম্পারেচার আর বডির টেম্পারেচারটা থাকে কি সমান থাকে, আমরা কাকে অ্যাপ্লাই করে দেব, সিম্পল কথা হচ্ছে তখন নিউটনস ল অফ কুলিং কে অ্যাপ্লাই করে দেব। যদি টেম্পারেচার ডিফারেন্সটা অনেক বড় থাকে, ফর এক্সাম্পল টেম্পারেচার ডিফারেন্সটা আছে কি, যে 100 ডিগ্রির কাছাকাছি, তখন কিন্তু আমরা কাকে অ্যাপ্লাই করব, না স্টিফানস ল কে অ্যাপ্লাই করব। তাহলে এই রকম ভাবে আমাদেরকে কিন্তু ঘটনাটাকে দেখে নিতে হবে, হলো? এবারেতে আমাদের কয়েকটা কার্ভকে ড্র করতে হবে, যাকে আমরা বলছি কি কুলিং কার্ভ।
তাহলে পরেরটাতে চল, কাকে বলছি দেখ, কুলিং কার্ভ। এই যে কুলিং কার্ভের গল্পগুলো, এই ঘটনাটাগুলো আমরা প্রত্যেকটাই পেয়েছি কোথা থেকে, না নিউটনস ল অফ কুলিং থেকে। সেই কুলিং কার্ভের সময় আমরা দেখেছি কত, দেখো তাহলে ফর্মুলাটা, ডি ক্যাপিটাল টি বাই টি স্মল টি, সেটা আসছে কি প্রপোর্শনাল টু টি মাইনাস টি নট। ওকে, এটা বেসিক কথা সবাই শিখে নিয়েছে। এখানটাতে একটা সবাই শিখেছে কি রেট অফ কুলিং, ঠান্ডা হচ্ছিল তাই মাইনাস আছে। তাহলে দেখ এখান থেকে লিখতে পারবো কত, ইকুয়াল টু মাইনাস কে ইন্টু টি মাইনাস টি নট, কে এমনি নর্মাল কনস্ট্যান্ট। এখান থেকে লিখতে পারবো কত, দেখ ডিটি ডিভাইডেড বাই টি মাইনাস টি নট, সেটা ইকুয়াল টু কত আসছে, মাইনাস কে ইন্টু ডিটি, তাই না? তাহলে এবারেতে আমি একটা কাজ করতে পারবো, দুটো দিকেতে আমরা একটা করব কি না, ইন্টিগ্রেশন করে দেবো। যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমাদের কি পাবো দেখ তো, এখানটা থেকে ইন্টিগ্রেশনের সাইন দিয়ে দে, কে কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে এখানটা থেকে পাবো হচ্ছে কি ন্যাচারাল লগ অফ টি মাইনাস টি নট। ওকে, সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখতো, মাইনাস কেটি প্লাস সি হলো। তাহলে এই ঘটনাটা আমরা এখানটা থেকে পেয়ে গেলাম। এবারে দেখ সি একটা কনস্ট্যান্ট, এদিকে তো লগারিথম আছে, সেটাকে সিম্পলিফাই করে লিখবো বলে আমরা এখান থেকে করব কি মাইনাস কেটি, এটাকে নিয়ে নিচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা আসছে কত, ন্যাচারাল লগ অফ এ। ওকে, মানে ন্যাচারাল লগ অফ এ। তাহলে এটাকে যদি আমি এদিকটাতে নিয়ে চলে আসি, আমরা কত পেয়ে যাবো দেখতো, টি মাইনাস টি নট বাই ই, সেটা পেয়ে যাবো কত, এত। কারণ এখান থেকে এটা তো বিয়োগ হয়ে আসছে, আর লগ এ মাইনাস লগ পি মানে কত পাই, লগ এ বাই পি, সেটা ইকুয়াল টু কত আসছে, মাইনাস কেটি। মানে এখানটা থেকে একটা কথা আমরা বলতে পারবো, আচ্ছা এক মিনিট, এটা কিন্তু আমি টি লিখেছি, হ্যাঁ, যেন তোরা কেউ কনফিউশনে ভুগিস। হলো, আচ্ছা, তাহলে এখানটা থেকে আমরা কি করতে পারবো দেখ, এই কথাটা লিখতে পারবো যে টি মাইনাস টি নট বাই এ, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস কেটি। মানে এখান থেকে পাবো কত দেখ, টি মাইনাস টি নট ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। মানে এখান থেকে পাবো কত দেখ, টি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি প্লাস টি নট। ওকে, তাহলে এই দুটো জায়গা পেয়ে গেলাম, মানে এখানে তো একটা সমীকরণ পেলাম, সেই সমীকরণটা এবং অন্য আরো একটা সমীকরণ, সেটা আসছে কি এই সমীকরণটা। এই দুটো সমীকরণকে আমরা কাজে লাগাবো কিসের জন্য, না গ্রাফ ড্র করার জন্য, যেটাই কিনা আমাদের অনেক সময়তে পরীক্ষাতে গ্রাফ হিসাবে আঁকতে দেয়। তো কিসের কিসের গ্রাফ আমাদেরকে এখানে থেকে ড্র করতে হবে, সেটা আসছে আমাদেরকে যে গ্রাফটা ড্র করতে দেবে, অর্থাৎ লেখচিত্র ড্র করতে দেবে, সেটা হচ্ছে কি না লগ টি মাইনাস টি নট ভার্সেস টাইম। ওকে, তাহলে লগ টি মাইনাস টি নট ভার্সেস টাইম মানে কোথায় পাচ্ছি দেখ, এই জায়গাটাতে আমাদের সেই ইকুয়েশনটা আছে, সেটা কার মতো হচ্ছে দেখ, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে এখান থেকে যদি এই গ্রাফটা আমরা পাবো, সেই গ্রাফটাকে দেখতে কিরকম লাগবে দেখতো, এই এদিকটাকে নিয়ে নে কত, ন্যাচারাল লগ অফ টি মাইনাস টি নট, এদিকটাকে নিয়ে নে কাকে, টাইম। তাহলে সেখানটা থেকে দেখছিস কি তোর আমাদের মাইনাস এম এক্স প্লাস সি এর মতো, তাহলে মাইনাস এম এক্স প্লাস সি এর গ্রাফ কিরকম হয়, এই এরকম নেমে যাচ্ছে। এই যে জায়গাটা, সেটা হচ্ছে কি তোর সি, মানে সি মানে এখানটাকে সেটাকে বলবি কত, না ন্যাচারাল লগ অফ এ। ওকে, তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটাই হয়ে গেল কি আমাদের লগ টি মাইনাস টি নট ভার্সেস টাইমের গ্রাফ হলো। এরপরেতে অনেক সময় আরো একটা গ্রাফ বের করতে দেয়, সেটা আসছে কি যে টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ, অর্থাৎ কোন বস্তুর কোন মুহূর্তে টেম্পারেচার কত থাকবে সেটা ভার্সেস টাইম গ্রাফ। ওকে, সেটাও একটা গুরুত্বপূর্ণ গ্রাফ হয়। তাহলে পরেরটাতে আমরা চলে যাব কি টেম্পারেচার ভার্সেস টাইম গ্রাফ।
তার জন্য আমাদের দেখ টেম্পারেচার দিয়ে আমাদের কোন সম্পর্কটা পেয়েছি, দেখ ক্যাপিটাল টি ইকুয়াল টু এ ইন্টু এই ঘটনাটা প্লাস এটা, মানে আমাদের এখান থেকে লিখবো কিরকম ভাবে, দেখ টেম্পারেচার অফ দ্য বডি ক্যাপিটাল কে, ক্যাপিটাল কে না এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি প্লাস সি। তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে গ্রাফটাকে ড্র করি, সেই গ্রাফটা কিরকম চলে আসবে দেখতো, না এক্সপোনেনশিয়াল ডিকে গ্রাফ, তাহলে এটা আমাদের এরকম ভাবে নিচের দিকে নেমে আসবে। ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হবে কত এ, আর এই যে জায়গাটা, এই জায়গাটা থাকবে কত না আমাদের সি। ওকে, তাহলে এইরকম ফরম্যাটের যে গ্রাফটা হবে সেই গ্রাফটাকে আমরা বলে দিচ্ছি কাকে না টেম্পারেচার অফ দ্য বডি ভার্সেস টাইম গ্রাফ। ওকে, আর নিশ্চয়ই বুঝতে পারছি সেই দিক বরাবর আমি কাকে দিয়েছি, টেম্পারেচারকে দিয়েছি, এই দিক বরাবর আমি কাকে দিয়েছি না সেটা আসছে আমি টাইমকে দিয়েছি। ওকে, তাহলে এই দুটো গ্রাফকে কিন্তু আমাদের পরীক্ষার জন্য দরকারি গ্রাফ, যেটা কিন্তু আমাদের দিয়ে দেয়। তাহলে এরপরেতে আমরা যে টপিকটাকে নিয়ে একটু সামান্য ডিসকাশন করে দেব সেটা আসছে কি না ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, তাহলে এরপরেতে যে ঘটনাটাকে আমরা নিয়ে আলোচনা করব সেটা আসছে কি ব্ল্যাক বডি রেডিয়েশন। কালকে যদি এই টপিকটাকে নিয়ে আমরা হালকা একটুখানি ডিসকাশন করেছি, তাও একটুখানি আমাদের এটাতে কথা চলে আসতে হবে। সেটা আসছে কি দেখতো ব্ল্যাক বডি রেডিয়েশন। তো ব্ল্যাক বডি রেডিয়েশনের সময় আমরা গল্প কি শিখেছি, দেখ কোনো ব্ল্যাক বডি যদি একটা পার্টিকুলার টেম্পারেচারেতে থাকে সে কি করে না সমস্ত ধরনের ওয়েভলেন্থকেই সে কিন্তু এমিট করতে পারে। তাহলে আমাদের কথা হচ্ছে কি at a given temperature black body can emit radiation of all possible wavelength। all possible wavelength বলতে কি জিরো থেকে ইনফাইনাইট অব্দি সমস্ত ধরনের ওয়েভলেন্থকেই আমাদের কিন্তু ব্ল্যাক বডি এমিট করতে পারে। তাহলে আমাদের এখান থেকে কথা চলে আসছে কি দেখতো at a given temperature, at a given temperature black body can emit wavelength of all possible value। তাহলে এই লাইনটা থেকে আমরা বলতে পারবো কি যে ওয়েভলেন্থ যেটাকে সে এমিট করবে সেটা কোথা থেকে কোথায় রেঞ্জ করবে না জিরো থেকে ইনফাইনাইট অব্দি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ওয়েভলেন্থটা তার ভ্যালুটাকে রেঞ্জ করতে থাকবে। গেল কথা। এবারের কথা আসছে কি দেখতো তার মানে এই নয় যে সে প্রত্যেকটা ধরনের ওয়েভলেন্থকেই সে সমানভাবে লিমিট করবে, কিছু কিছু ওয়েভলেন্থ আছে যে মানে তার করসপন্ডিং এনার্জিটা একটু বেশি হবে, আবার কিছু কিছু ওয়েভলেন্থ আছে যে যার করসপন্ডিং এনার্জিটা আমাদের একটুখানি কম হবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এটাই যে ব্ল্যাক বডি সমস্ত ধরনের ওয়েভলেন্থকেই এমিট করবে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার ওয়েভলেন্থ থাকবে যেটা কি করবে না বেশি পরিমাণে এনার্জি রেডিয়েট করবে, মানে যেই পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জির ভ্যালুটা বেশি থাকবে। অর্থাৎ আমরা এটা কথা বলতে পারবো যে এনার্জি ডিস্ট্রিবিউশন ফর অল ওয়েভলেন্থ ইজ নট ইকুয়াল। তাহলে সেই কথাটাকেও যদি আমরা আমাদের নোট করে নিই সেটা আসছে কি দেখতো এনার্জি এমিটেড, অর্থাৎ এখানেতে তাপ শক্তির এমিশনের কথা বলা হচ্ছে, এনার্জি এমিটেড ইজ নট equally distributed, is not equally distributed কার জন্য না ফর অল ওয়েভলেন্থ। এবারে দেখ কোন ওয়েভলেন্থের জন্য বেশি কোন ওয়েভলেন্থের জন্য কম হবে সেটার জন্য আমাদের
দুজন সায়েন্টিস্ট ছিল যারা তার এই রেডিয়েশন প্যাটার্নটাকে স্টাডি করেছিল। সায়েন্টিস্ট গুলো কে কে ছিল না, 1 নম্বর সায়েন্টিস্ট হচ্ছে লামার, আর একজন হচ্ছে কি ফ্রিংহাম। ওকে, তাহলে আমাদের দেখছি কি ব্ল্যাক বডির এই রেডিয়েশন প্যাটার্ন এটা আসছে কি ইট ওয়াজ স্টাডিড বাই লামার অ্যান্ড প্রিন্সহাম। ওকে, তাহলে লামার এবং প্রিন্সহাম তারা কি করেছিল যে ব্ল্যাক বডির রেডিয়েশন প্যাটার্নটাকে তারা স্টাডি করেছিল। তো তারা স্টাডি করার সময়তে তারা যে জিনিসটাকে দেখেছিল, মানে যে গ্রাফটাকে দেখেছিল, সেটা হচ্ছে কি এরকম ঘটনা। এদিকটাতে তারা নিয়ে নিয়েছিল কি ল্যামডা, আর এদিকটাতে নিয়ে নিয়েছিল যে কোন ওয়েভলেন্থের জন্য কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে। তাই এদিকটাতে আমরা নিয়ে নিয়েছিলাম কত, ই ল্যামডা। হলো, এবারেতে তাহলে সেখান থেকে আমাদের যদি কথা দেখতে যেতাম, সেখান থেকে গ্রাফটা কিরকম পেয়েছিল তারা, দেখ সেই গ্রাফটা পেয়েছিল এরকম ধরনের একটা গ্রাফকে পেয়েছিল। তাহলে এখানটা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের ভ্যালুকেই সে কি করছিল না আমাদের বেশি পরিমাণেতে রেডিয়েট করছিল। এবারেতে টোটাল কতখানি এনার্জি রেডিয়েট করছে সেটা যদি আমাদের কখনো বের করতে বলতো, আমরা কি করতাম, এই যে এরিয়াটা আছে সেটা আসছে কি আমাদের বের করে নিতাম। তাহলে আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে যেটা আসছে কি এরিয়া আন্ডার দ্য গ্রাফ, সেটা হচ্ছে কি এনার্জি এমিটেড অ্যাট পার্টিকুলার টেম্পারেচার। তাহলে কোনো একটা টেম্পারেচারেতে কতখানি ওয়েভ এনার্জি সে এমিট করছে বা রেডিয়েট করছে সেটা আমাদের এই গ্রাফটা থেকে পেয়ে যাওয়া যেত। সেটা আসছে কি না, যেটা আমি এখানটাতে দেখিয়ে দিলাম। মানে আমাদের এখান থেকে আরো একটা কথা চলে আসছে, দেখ এই গ্রাফের আন্ডারেতে এরিয়াটা কতখানি হবে না, সেটার জন্য আমরা সবাই জানি যে এই গ্রাফের আন্ডারে এরিয়া বলতে আমাদের করতে হবে কি ইন্টিগ্রেশন অফ ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা। সেই এনার্জিটাই আমাদের কি টোটাল এনার্জি রেডিয়েটেড কথা বলছে। তাহলে সেই টোটাল এনার্জি রেডিয়েটেড সেটার ফর্মুলাটা আবার আমাদের কাছে কতখানি ছিল, সেটা ছিল দেখতো সিগমা এ টি টু দি পাওয়ার 4 ইন্টু, ঠিক আছে চল, এটা ছিল কি তার না আমাদের টোটাল এনার্জি রেডিয়েশনের গল্পটা। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু, 1 মিনিট, সিগমা এ আসবে না, কেননা টোটাল এনার্জি রেডিয়েটেড সেটা ছিল কি প্রপোর্শনাল টু 2 to the power 4 ছিল। তাহলে সেখান থেকে আমাদের টোটাল যে এনার্জি রেডিয়েটেড সেটার জন্য আমাদের এখানেতে ঘটনাটা থাকবে কত, সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। তাহলে এই কথাটাও কিন্তু আমাদের মাথায় নিয়ে নিতে হবে। ওকে, তাহলে এই গ্রাফের আন্ডারে এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি, সেই এরিয়াটা থেকে আমরা কিন্তু কোনো বডির পার্টিকুলার যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকেও কিন্তু আমাদের ক্যালকুলেট করে নিতে পারি। এবারেতে একটা কথা আসছে কি দেখ, যে টেম্পারেচার বাড়ালে যে ওয়েভলেন্থে আমাদের ম্যাক্সিমাম এমিশনটা হচ্ছিল সেই ওয়েভলেন্থটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আমাদের একটা কথা বলতে পারবো, যেটা হচ্ছে কি যে ওয়েভলেন্থ ফর হুইচ ম্যাক্সিমাম এমিশন ইজ পসিবল। ওকে, তাহলে ওয়েভলেন্থ যার জন্য ম্যাক্সিমাম ওয়েভ এমিশন ইজ পসিবল উইল রিডিউস, কার সাথে না উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। তাহলে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমাদের কিন্তু যেই ওয়েভলেন্থে ম্যাক্সিমাম এমিশন হচ্ছিল সেটা রিডিউস হবে। মানে আমাদের এখান থেকে বলতে পারবো কি ম্যাক্সিমাম এমিশন ইনটু টেম্পারেচার তার ভ্যালুটা থাকবে কি কনস্ট্যান্ট। এই যে লটা, এই যে ফর্মুলাটা, এটাকেই আবার বলা হয় কি উইন্স ডিসপ্লেসমেন্ট ল। উইন্স ডিসপ্লেসমেন্ট ল। ওকে, এখানেতে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাকে আমাদেরকে বি অক্ষর দিয়ে লেখা হয়। এই যে বি আছে সে বি এর ভ্যালুটাকেও আমাদেরকে মুখস্থ করতে হয়। তার ভ্যালু থাকে কত দেখ 2.9
ইন্টু 10⁻³ মিটার ইন্টু কেলভিন। এটাকে তোর বলা হয় কি উইন্স কনস্ট্যান্ট। ওকে, তাহলে এই কথাগুলোকে যদি তোরা মাথায় রাখিস, তোরা জানবি যে তোদের ক্ষেত্রে মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়ে গেল। ওকে, আমি যদি পরের ক্লাসেতে টাইম পাই তোদেরকে কয়েকটা এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালস আরো করিয়ে দেবো। আদারওয়াইজ তোরা এই থিওরিটা কি পড়তে থাক। জানবি যে তোদেরকে যা আমি থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, থার্মোডিনামিক্স এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস সম্বন্ধে যা যা পড়িয়ে দিয়েছি, যদি তোরা করতে পারিস, শুধুমাত্র তোদের বোর্ডের পরীক্ষায় নয়, যে কোনো তোরা কম্পিটিটিভ পরীক্ষাতেও যথেষ্ট ভালো ভরসা নিয়ে তোরা এগিয়ে যেতে পারবি। ওকে, চল এই কথা মাথায় রেখে সবার ভালো চেয়ে আমরা আজকের ক্লাসটাকে শেষ করছি। বাই বাই।